আজকে আমরা যাচ্ছি যশোর ভ্রমণে। প্রশাসনিক কাঠামোর দিক থেকে যশোর বাংলাদেশের 13তম বৃহত্তম জেলা। খুলনা বিভাগের অধীনে 8টি উপজেলা নিয়ে এই জেলা গঠিত। জেলার মোট আয়তন 2594.95 বর্গমাইল এবং এর মধ্যে 60 বর্গমাইলই নদী এলাকা। 2011 সালে আদমশুমারি অনুযায়ী যশোর জেলার মোট জনসংখ্যা 27,64,547 জন। রাজধানী ঢাকা শহর থেকে সড়ক পথে এই জেলার দূরত্ব প্রায় 270 কিলোমিটার মতো। ফুল ও খেজুরের গুড়ের জন্য প্রসিদ্ধ যশোর জেলা বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর মধ্যে অন্যতম। দেশের গুরুত্বপূর্ণ বেনাপোল স্থলবন্দর এই জেলাতেই কিন্তু অবস্থিত। যশোর জেলার দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চাচড়া জমিদার বাড়ি, গদখালি ফুলের বাগান, মধুসূদন দত্তের বাড়ি মধুপল্লী, কালেক্টর পার্ক, যশোর আইটি পার্ক, 11 শিব মন্দির ইত্যাদি আরও অনেক কিছু। তো ভিউয়ার্স, এই উল্লেখযোগ্য প্লেসগুলো ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো। সো ভিউয়ার্স, চলুন দেরি না করে এবার মূল ভিডিওটি শুরু করা যাক। এখন সকাল 8টার মতো বাজে আর আমি আছি বর্তমানে টঙ্গী বাজার বাস স্ট্যান্ডে। তো এইখান থেকে আমি বাসে করে যাব এয়ারপোর্টে। আপনাদের একটি কথা বলা হয়নি, সেটি হচ্ছে এই প্রথমবার আমি যশোরে যাচ্ছি বাই এয়ারে করে। তো বর্তমানে এখন আমি আছি উত্তরাতে আর রাস্তার অবস্থা দেখছেন অনেকটা স্বচ্ছ এবং ক্লিয়ার। মানুষজন কিন্তু রাস্তায় অনেকটাই কম, কারণ করোনা মহামারীকালীন সময় চলছে এখন। আর বিশেষ করে যখন আপনারা এই এয়ারপোর্টে ব্রিজটার কাছাকাছি আসবেন সব সময় কিন্তু দেখেন যে প্রচুর পরিমাণ ভিড় থাকে, বাট এখন কিন্তু তেমনটা আর নেই। সো ভিউয়ার্স, দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টে। দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে ইন্টারন্যাশনাল পোর্ট, যেটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের, এবং বাম পাশে হচ্ছে আমি যে দিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ডোমেস্টিক। তো আমি ডোমেস্টিকে যাব বিকজ আমি যাচ্ছি হচ্ছে যশোর। ভিতরে ঢোকার আগে আমাদের একটি করোনার জন্য একটা সার্টিফিকেট অনুযায়ী এখানে একটা সিগনেচার করতে হয়, সেই ফর্মটা দিল এবং ওইটা দেওয়ার পর সামনেই কিন্তু আপনার হচ্ছে চেকিং, যেটা হচ্ছে আমার লাগেজ চেক করা হবে ভিতরে ঢোকার সময় যেখানে। তো এখানে ভিডিও করা নিষেধ একদম টোটালি। তো আমার লাগেজ চেক করা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি হচ্ছে বোর্ডিং পাসের জন্য। সামনেই হচ্ছে কাউন্টার বোর্ডিং পাসের, আমাদের এখান থেকে অ্যালাউ করে দিল, দেখে হাত দিয়ে দেখিয়ে দিল যে এখানে চলে আসতে। যেহেতু আমি নব ইয়ারে করে যাব, তো এখানে আমি নব ইয়ারে কাউন্টার আসছি। আর আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিমান বাংলাদেশের কাউন্টার আছে, তারপর ইউএস বাংলার আছে, নব ইয়ার আছে, মানে সবগুলোই সিরিয়াল টু সিরিয়াল আছে। আমি বোর্ডিং পাস হাতে নিয়ে এখন 1 নাম্বার গেট দিয়ে বসে আছি ঢুকে। তো এখানে আমাদের ওয়েট করতে বললো। আর দেখেন সবাই কিন্তু ডিস্টেন্স মেনটেন করে আছে। একটা চেয়ারের মাঝখান দিয়ে যে ক্রস চিহ্ন দিয়ে আপনার ফাঁকা দিয়ে রাখছে, যাতে আমরা ডিস্টেন্স বজায় রেখে বসি এখানে। আর প্লেনের অ্যানাউন্সমেন্ট আমাদের চলে এসেছে। তো আমাদের প্লেন অবধি নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে একটি বাস, আর যেটি বাইরেই অপেক্ষা করছে। তা আমাদের এখানে বোর্ডিং পাসগুলো চেক করার পর আমাদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে, দেখতে পাচ্ছেন সামনে।
এখানে আমাদের আবার বোর্ডিং চেকিং করা হচ্ছে এবং এখানে আমাদের যেহেতু করোনা মহামারীর কারণ সময় চলতেছে এখন, তো এখানে আমাদের বডি টেম্পারেচার মাপা হচ্ছে এবং বিভিন্ন রকম সতর্কবার্তা দিয়ে তারপর প্লেনে প্রবেশ করানো হচ্ছে। প্লেনে প্রবেশের সাথে সাথে আমাদের জানিয়ে দেওয়া হলো যে কিভাবে সিট বেল্ট পরতে হবে এবং যদি কোনো ধরনের বিপদ আপদ হয় তাহলে সেই ক্ষেত্রে কয়টি ডোর আছে এবং কোন কোন ডোর দিয়ে আমরা বের হতে পারবো সেটি দিক নির্দেশনা দিয়ে দিল এবং একটি মেনু কার্ড আছে যেখানে আরও ডিটেলস দেওয়া আছে, তো সেগুলো আমাদের সতর্ক করে জানিয়ে দেওয়া হলো। তো এই যেটি দেখতে পারতেছেন যে এইসব কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে, এই বইটি আপনারা নিরাপত্তার সাপেক্ষে পড়ে নেবেন। আর এখানে একটি খাবার জন্য ব্যবস্থা করা আছে, এখানে রেখে আপনারা খাবার দাবার খেতে পারবেন এবং এটাই হচ্ছে সেই বেল্টটি যেটা আমাদের প্রথমে দেখিয়েছিল যে কিভাবে বেল্টটি পরতে হয়। তো বেল্টটা পরে নিলাম এবং আমাদের যাত্রা এখন শুরু। ওয়াও, অসাধারণ ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। আসলে ঢাকা শহর তো অনেক সুন্দর, এমনিতে দেখা মনে হয় যে না কত ভিজি ভিজি একটা এলাকা, বাট উপর থেকে দেখতেই পারতেছেন মেঘ যাচ্ছে এবং অসাধারণ সৌন্দর্য। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এয়ারপোর্টে যশোরে। তো এই গেট দিয়ে আমরা বের হচ্ছি এবং এটা হচ্ছে যশোর এয়ারপোর্ট। অত বড় একটা বেশি এয়ারপোর্ট নয়, বাট সুন্দর, মোটামুটি অনেকটা ক্লিন এবং হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতরেই মোটামুটি বলতে গেলে পড়েছে যশোর বিমানবন্দরটি। যশোর বিমানবন্দর থেকে মেন গেট দিয়ে বের হওয়ার পরেই আপনারা দেখতে পারবেন অসংখ্য গাড়ি, সিএনজি, ছোট ছোট অটোরিকশা। তো এইগুলোতে করে আপনারা যশোর মেন শহরে যেতে পারেন, বাস স্ট্যান্ড অবধি পর্যন্ত আপনারা যেতে পারেন, যেখানে চান না কেন আপনারা এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন। তো আমি এখান থেকে বের হয়ে অটো সার্চ করছি, যেহেতু আমি প্রথম প্লেস আমি যশোর দেখতে যাব সেটা হচ্ছে কালেক্টর ভবন। যশোর এয়ারপোর্ট নেমে আমি মাত্র 30 টাকা দিয়ে অটো ভাড়া করলাম, ডোরাটানা মোড়ে যাব যশোর। অ্যাকচুয়ালি ডোরাটানা মোড়েই হচ্ছে কালেক্টর ভবন। তো এখান থেকে যদি আপনারা বলেন যে কালেক্টর ভবনে যাবেন তাহলেও সেই ক্ষেত্রে সই আপনাকে নিয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি কালেক্টর ভবনের উদ্দেশ্যে এবং এটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে পড়েছে এয়ারপোর্টটা, যার কারণে দেখতেই পারতেছেন যে রাস্তার দুই ধার কতটা সুন্দর। আপনার বাম পাশ এবং ডান পাশে যদি খেয়াল করেন তো দেখতে পারতেছেন অসাধারণ সৌন্দর্য এবং ওই যে ছোটো ছোটো প্লেনগুলো রাখা দেখতেছেন, এটা হচ্ছে একটা মিউজিয়াম বলতে গেলে যশোর এয়ারপোর্টের পাশেই। তো এখন এখানে আমরা ঢুকতে পারবো না, হলে আপনাকে ঢুকে দেখাতাম, বিকজ এখন করোনার এই পরিস্থিতি এটা বন্ধ রাখা হয়েছে। বর্তমানে আমি আছি যশোর কালেক্টর ভবন। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর ভবনটা, একদম কালেক্টর ভবন, অনেক পুরাতন এবং অনেক সুন্দর। আমি পুরো ভবনটা আপনাদের ভিডিও দেখাবো। তো আমাকে যশোর ঘোরানোর জন্য জিসান ভাই আমাকে সাহায্য করবে একটু ঘুরে দেখানোর জন্য। ভাই এসেছে, আমি আসছি যশোরে জানার পরে ভাই নক করেছিল, পরবর্তীতে আমি ভাই আসার পর এখানে কল দিলাম, ভাই আমার সাথে দেখা করতে আসলো। অ্যাকচুয়ালি অফিস অর্ধেক বেলা করে মানে হাফ ছুটি নিয়ে তারপর আসছে আমার সাথে দেখা করার জন্য এবং ঘুরে দেখানোর জন্য। তো চলুন জিসান ভাইকে সাথে রেখে আমরা একটু যশোরে কিছু দর্শনীয় স্থান, আশেপাশের জায়গাগুলো পায়ে হেঁটে যতটুকু পারি ঘুরে দেখবো একদিনের মধ্যে, এই আর কি। তো আপনাদের যেটা দেখালাম এটা হচ্ছে কালেক্টর ভবন এবং এখানে দেখার মতন কিছু জায়গা আছে। এটা হচ্ছে আপনার একটা পুকুর কালেক্টর ভবনের সাথেই, সুন্দর প্লেস। তো সামনে আপনাদের নিয়ে যাচ্ছি আরো। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় এবং এটাই হচ্ছে সেই যশোর কালেক্টর ভবন, আর এটা হচ্ছে মেইন গেট ভবনে প্রবেশ করার। কালেক্টর ভবনটি অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোরের ঐতিহ্য ও ইতিহাস বহনকারী 360 দরজার ভবন।
বাংলায় যশোরকে জেলা ঘোষণা করা হয় 1781 সালে। যশোরের আওতা ছিল আজকের বিভাগীয় শহর খুলনা, যা তখন ছিল খুলনা মহকুমা। এছাড়াও ফরিদপুর, পাবনা, নদিয়া ও 24 পরগনা জেলার বেশিরভাগ এলাকা ছিল যশোরের সঙ্গে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব গ্রহণের জন্য প্রশাসনিক সংস্কারের দিকে গুরুত্ব দেয়। 1786 সালে 4 এপ্রিল প্রথম কালেক্টর মিস্টার টিলম্যান হ্যাঙ্কেলের হাতে যশোর কালেক্টরের যাত্রা শুরু হয়। সে সময় মুরুলির একটি পুরাতন কুঠিবাড়িতে তিনি তার প্রথম কার্যক্রম শুরু করেন। 1993 সালে মুরলি থেকে কসবাই জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় সরিয়ে আনা হয়। 1801 সালে যশোর জেলার প্রথম কালেক্টর ভবনটি বর্তমান স্থানে গড়ে তোলা হয়। 1885 সালে বর্তমান ভবনটির একতলা নির্মাণ করা হয় এবং 360 দরজার এই ভবন ছিল তৎকালীন বাংলার দীর্ঘতম ভবন। তো যশোর কালেক্টর ভবন দেখা শেষ করে আমরা চলে এসেছি কালেক্টর জামে মসজিদ। দেখতে পারতেছেন এটা হচ্ছে কালেক্টর ভবনের একদম পিছন সাইডে। আর এই জামে মসজিদের সাথেই হচ্ছে আপনার যে বাজার, মেন বাজার বলি না কেন, যশোরের কালেক্টর ভবনের সাথে পাইকারি বাজার। এখানকার সব কিছু আপনারা চাইলে পাইকারি এখান থেকে ক্রয় করতে পারবেন। ঠিক জামে মসজিদের অপোজিটে দেখতে পাচ্ছেন জামে মসজিদ এবং এখানে। আর বাজারটা বেশ বড়সড়ই ছিল এবং বাজারে চাইলে আপনারা পাইকারি ক্রয় করতে পারবেন, সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন, তাও আবার একদম কম খরচে, অল্প টাকার মধ্যে। আর বাজারে মানুষ এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে বাজারটা অনেক বড়, বাট মানুষজন কিন্তু নাই, কারণ করোনা মহামারীকালীন সময় চলছে, যার কারণে গ্যাদারিংটা এখন আগে থেকে অনেকটাই কম। আমরা এখন যাচ্ছি বাজারটা ক্রস করে, মানে যশোর কালেক্টর ভবন থেকে আমরা জামে মসজিদের রাস্তা ধরে বাজার দিয়ে আমরা যাচ্ছি এখন যশোর টাউন হল ময়দানে যাচ্ছি। তো ভিউয়ার্স, এইটাই হচ্ছে সেই টাউন হল ময়দানের প্রবেশ গেট। তো আমরা এদিক দিয়ে প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছেন যে মাঠটা অনেকটাই বড় এবং এখানে কিন্তু অনেকগুলো দোকানপাট দেখতে পাচ্ছেন এবং মাঝখান দিয়ে টিনের ছাউনি অথবা দেখতে পাচ্ছেন যে তাঁবু টানানো দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি মাঠটা আগে পরিষ্কার ছিল, কিন্তু করোনা মহামারীকালীন সময় থাকাকালীন যশোরের যে নির্দিষ্ট বাজারগুলো ছিল যে স্থানে বসত, তো সেইগুলো কিন্তু এই মাঠের মধ্যে স্থানান্তরিত করে নিয়ে আসা হয়েছিল, কারণ গভর্নমেন্টের নির্দেশনা ছিল যে বাজারে যে সব জায়গায় আছে গ্যাদারিং হয় সেগুলো সরিয়ে ফেলার। তো যার কারণে এখানে বাজার বসেছিল এই টাউন হল ময়দানে এবং আরেকটি বসেছিল ঈদগাহ ময়দানে। তো আমরা এটা টিভিতে অনেক জায়গায় ভিডিওতে নিউজেও কিন্তু দেখেছিলাম যে যশোরের টাউন হল ময়দানে বাজার বসেছিল। তো এখানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সবাই এখান থেকে বাজার সদাই করে নিয়ে গিয়েছিল এবং সাথে হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার টাউন হল ময়দানের একটা মুক্ত মঞ্চ এবং ওইখানে সামনে হচ্ছে একটা ভবন, লাইব্রেরি ভবন। এই টাউন হল ময়দান দেখা শেষ এবং এর পাশেই হচ্ছে ঈদগাহ ময়দান। যশোর টাউন হল ময়দান দেখা শেষ করে আমরা ওই অপোজিট গেট দিয়ে বের হয়ে সাথেই পেয়ে গেলাম যশোরের যে ঈদগাহ প্রধান যে ময়দান। তো ঈদগাহ ময়দানে আমরা চলে এসেছি এবং এই ঈদগাহ ময়দানটা হচ্ছে এখানকার একটি স্কুলের মাঠের মধ্যেই দেখতে পাচ্ছেন যে সামনে বরাবর স্কুলের একটি মাঠ এবং এটা হচ্ছে সেই ঈদগাহ ময়দান। এখন এখানে মোটামুটি বাজার বসেছে। আর যেটা বলেছিলাম যে করোনার সময় চলছে এখন, যার কারণে সরকার, আপনারা হয়তো বা অনেকেই টিভিতে দেখেছিলেন যে বাজার কিন্তু নির্দিষ্ট যে জায়গাটা ছিল ওগুলো থেকে আলাদা করে নির্দিষ্ট একটি স্থানে নিয়েছিল খোলা মাঠে। তো এই যশোর ঈদগাহ ময়দানেই কিন্তু বাজারের ব্যবস্থা করা হয়েছে যাতে দূরত্ব বজায় থাকে। তো দেখতে পাচ্ছেন এখন এখানে সেই বর্তমানে বাজারটা রয়ে গেছে। আর আদারওয়াইজ যখন ঈদের সময় হয় তখন এইখানেই ঈদের নামাজ পড়া হয়ে থাকে এই মাঠটার মধ্যে। তো এই কারণে এটি ঈদগাহ ময়দান নামে অনেকটাই জনপ্রিয় যশোরে। যশোর ঈদগাহ ময়দান দেখা শেষ করে হাতের বামে হচ্ছে যশোর জজ কোর্ট। তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা হাতে বরাবর দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই জজ কোর্ট যশোরের। যশোরের জজ কোর্ট এবং ঈদগাহ ময়দানের মাঝখান দিয়ে রাস্তা, যেটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এবং আমরা এখন যাব যশোর সার্কিট হাউসে। যদি আপনাদের পরিচিত কেউ যশোর থাকে তো তার মাধ্যমে কিন্তু আপনারা যশোর সিটিটার সাহায্যে ঘুরে নিতে পারেন, কারণ যশোর যদি সিটি ট্যুর দিতে চান সব কিছু কিন্তু একদম যশোরের মেন ডোরটানা মোড় থেকে একদমই সব কিছু কাছাকাছি। দেখতে পারতেছেন যে আমি ঘুরলাম
একের পর একটা প্লেস। তবে আমি যদি এখানে একা ঘুরতে আসতাম তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রবলেম হতো, আমি একা এতগুলো প্লেসগুলো ঘুরে মানে খুঁজে বের করে ঘুরতে দেখতে অসুবিধা হতো। বাট এখানে আমার সাথে লোক থাকার কারণে আমি জাস্ট আশেপাশে প্লেসগুলো সুন্দরভাবে একটা থেকে বের হয়ে আরেকটায় প্রবেশ করে দেখতে পারতেছি, একদম ইজি হয়ে গেছে। তো জিসান ভাইকে এর জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, এটাই হচ্ছে যে সার্কিট হাউসের রাস্তা, এবং সামনে ওই যে দেখতে পাচ্ছেন অদূরে ডানি হচ্ছে সার্কিট হাউস। তো এই যে আমরা চলে এসেছি সার্কিট হাউসে, এবং এখানে আমরা প্রবেশ করার জন্য আগে থেকে যে বাইরের লোক ছিল তাদের কাছে কিছু অনুমতি নিয়েছিলাম, কারণ সার্কিট হাউসের ভিতরে ভিডিও বা ছবি তোলা কিন্তু নিষেধ। তো তাদের কাছ থেকে পারমিশন নেওয়ার পর নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের পাশে হচ্ছে যে সার্কিট হাউস, এখানে আমরা প্রবেশ করলাম। এবং এখানে আমরা বেশিক্ষণ স্টে করতে পারি নাই, কারণ আমাদের এখানে 2 থেকে 3 মিনিটের সময় দেওয়া হয়েছে, যাতে আমরা যে ভিডিও নেওয়ার কথা দূর থেকে যেন ভিডিওটা নিয়ে আমরা চলে আসি। তো আমরা তাদের কথা রেখেছি এবং ভিতরে প্রবেশ করি নাই একদম, না হলে আরেকটু ভিতরে গিয়ে আপনাদের দেখাইতে পারতাম। তো এটাই হচ্ছে সেই সার্কিট হাউস যশোরের, অনেক সুন্দর পরিবেশ ভিতরে দেখতেই পাচ্ছেন। সার্কিট হাউস দেখা শেষ করে আমরা চলে এসেছি যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অধিদপ্তর। দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা ভবন এবং অনেক বড়, ভিতরের পরিবেশটাও অসাধারণ সুন্দর, এবং এখানে অনেক মানুষ এসেছে বসে আড্ডা দিচ্ছে, মনে করেন যে একটা পার্কের মতন একটা জায়গা, সুন্দর জায়গা, অসাধারণ। ভিউয়ার্স আমরা হাঁটতে হাঁটতে বর্তমানে চলে এসেছি যশোর পৌরসভা গেটের সামনে, এবং এই রাস্তাটা পৌরসভার অসাধারণ অসাধারণ অনেক সুন্দর। আর এটা হচ্ছে পৌরসভার মেন গেট, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে। আমাদের সাথে আছে জিসান ভাই, তো ভাই অনেক হেল্প করছে, কারণ ভাই না আসলে হয়তো আমার যশোরটা এরকমভাবে সিটি ঘুরে দেখা সম্ভব হইতো না। তো মোটামুটি ভাইয়ের সাথে এসে ভালোই লাগতেছে, অনেকটা সময় কাটাইলাম এবং হেঁটে হেঁটে যতগুলো প্লেস আছে দেখতেছি আর কি। দাদাকেও সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভাই আপনাকে বিশেষ করে বেশি ধন্যবাদ যে আপনি আপনার চাকরি থুয়ে তারপর আমার সঙ্গে দেখা করতে আসছেন সময় দিতে। তো এই যে প্লেসটা আপনি দেখেন অনেক সুন্দর, দেখেন তো ভাই এখানে আপনার কি জন্মস্থান বলতে গেলে যশোরই? হ্যাঁ, আর বাসা কোথায় আপনার? যশোর মুরলী। একটু জোরে বললেন। যশোর মুরলী 9 নম্বর ওয়ার্ড। যশোর মুরলী 9 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, আচ্ছা। এই পৌরসভার দিকে সবসময় আসা হয় নাকি না মাঝে মধ্যে কোনো কাজ থাকে না? মাঝে মাঝে কাজ ছাড়া আসা হয় না। আচ্ছা, মাত্র যশোর পৌরসভার ভিতরে ছিলাম, তো এখান থেকে ভিতরেই পৌরসভার ভিতরে হচ্ছে পৌর পার্ক, যেটা আমরা ঢুকতেছি এখন, প্রবেশ করতে যাচ্ছি। মানে পার্কটা অনেক সুন্দর, তো চলুন ভিতরে নিয়ে যাই আপনাদের দেখাই পার্কটা ঘুরে। ও অসাধারণ পার্ক, পুকুরও আছে একটা সুন্দর। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন সামনে, এই যে দেখেন অসাধারণ ভিউ পার্কের। সুবিধা আছে, অসুবিধা আবার যেরকম যে সুবিধা ঘোরার সুন্দরভাবে ভিডিও হচ্ছে। পৌরসভা থেকে, মানে যদি আমরা পৌরসভায় থাকি এরিয়াটা, তো এখান থেকে আমরা যদি মধুসূদনের বাড়ি যেতে চাই তাহলে কিভাবে? এইখান থেকে আপনার বাইরেটাই যেতে হবে, আপনার যশোর মনিহার যেতে হবে। মনিহার যশোর ওখান থেকে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে আপনার সাতক্ষীরা লাইনে বাস যায়। ওই বেনাপোলে যাওয়ার পথেই পড়বে নাকি? না, বিষয় না, এটা অপোজিটে আপনার সাতক্ষীরা লাইনে যেটা ওই যশোর সাতক্ষীরা। হ্যাঁ, কেশবপুর জায়গা লাভ হবে, ওইখান থেকে ভিতর দিকে পাওয়া যাবে।
আর ওই যে আরেকটা শুনেছিলাম যে ফুলের বাগান, যে ওটা আপনার যশোর বেনাপুর লাইনে, বেনাপুর রোডে যশোর ঝিকরগাছা ঝিকরগাছা, গদখালি বাজার। ওইখানে তো মনে হয় বাজার বসে, হাট বসে ওখানে বড়। হ্যাঁ, ওটা ফুলের হাট বসে। আচ্ছা, ভিউয়ার্স সামনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ব্রিজ, আপনার পুকুরের উপরে ব্রিজ না এটা, দেখতে পাচ্ছেন, দেখেন পিছনে। ও চলুন আপনারা ওইখানে নিয়ে যাবেন, দেখাই। হ্যাঁ অবশ্যই, আপনি পিছনে ক্যামেরা দিয়ে পুকুরটা ক্যাপচার করতে। হ্যাঁ হ্যাঁ। যশোর পৌরসভা দেখা শেষ করে আমরা চলে এসেছি ডোরাটানা মোড়ে, যশোর স্মৃতিসৌধ যেটা, তো সেখানে। তো এই ডোরাটানা মোড়কে কেন্দ্র করে কিন্তু এই সবগুলো প্লেস আমরা ঘুরে দেখলাম, এবং এই স্মৃতিসৌধটাও কিন্তু এইখানেই দেখতে পারতেছেন। এবং হযরত গরিব শাহ মাজার যে ছিল, এটাও কিন্তু এই স্মৃতিসৌধের একদম পিছন সাইডের। এই যে দেখতে পারতেছেন হযরত গরিব শাহ। তো এই মাজার শরীফটা একদম স্মৃতিসৌধের পিছনে, এবং এটার পাশেই হচ্ছে একটা সুন্দর অনেক বড় এবং অনেক আগের একটি বটগাছ রয়েছে। তো যে দেখতে পাচ্ছেন এই যে সেই বড় বটগাছটি, এবং এই স্মৃতিসৌধের পাশেই বঙ্গবন্ধু স্মৃতি মেমোরিয়াল গড়ে ওঠানো হয়েছে, এই যে দেখতে পারতেছেন এখানে। তো এগুলোর ভিতরে কিন্তু আমাদের বর্তমানে এখন প্রবেশ করা নিষেধ, এবং এটার পাশে ওই যে দেখতে পারতেছেন কালেক্টর ভবনটি। তো আপনারা হয়তো বুঝে গেছেন যে এই কালেক্টর ভবন, ডোরাটানা মোড়, এগুলোকে কেন্দ্র করেই যশোরের সেই মেন স্পটগুলো আছে টুরিস্ট, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন সিটি ট্রেনের মধ্যে, যেগুলো আয়ত্তায় পড়ে থাকে। তো ভিউয়ার্স আমরা এগুলো দেখা শেষ করে চলে এসেছি যশোরের কেন্দ্রীয় কারাগার বলতে গেলে। তো এখানে এটাও ঘুরে দেখার মতন একটা প্লেস, যে কেন্দ্রীয় কারাগারটা কোথায়। তো যেহেতু জিসান ভাই আমার সাথে আছে, তিনি এখানেও আমাদের এনে ঘুরিয়ে দেখিয়ে দিল যে এখান থেকে আসলে কেন্দ্রীয় কারাগারও এখানে পাবো, এবং আশেপাশের যে পরিবেশগুলো দেখতে পারতেছিলাম যে অসাধারণ, রাস্তাঘাট, পরিবেশ সব কিছুই সুন্দর। আর বিশেষ করে সব কিছু বন্ধ থাকার কারণে আরেকটু আমরা সুন্দরভাবে পায়ে হেঁটে ঘুরে দেখতে সক্ষম হয়েছি। তো এটা হচ্ছে সেই যশোর কেন্দ্রীয় কারাগার। আমরা কারাগারের ভিতরে প্রবেশ করবো না, জাস্ট গেটের বাইরে থেকে আপনাদের ভিডিওটা দেখালাম। ভিউয়ার্স আমরা বর্তমানে চলে এসেছি মণিহার সিনেমা হলের সামনে। তো এইটাকে কেন্দ্র করে কিন্তু মণিহার বাস স্ট্যান্ড অথবা মণিহার এলাকা বলি না কেন, এই মণিহার সিনেমা হল যশোর জেলায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল, যা 1983 সালে 8ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। আধুনিক স্থাপত্যশৈলীর জন্য প্রতিষ্ঠিত অল্প সময়ের মধ্যেই সিনেমা হলটি খ্যাতি অর্জন করে। জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইংল্যান্ড প্রভৃতি দেশ থেকে চলচ্চিত্রপ্রেমীরা মণিহারে আসতেন চলচ্চিত্র দেখার জন্য। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের মণিহার একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। ভিউয়ার্স আমরা মণিহার বাস স্ট্যান্ড থেকে এখন চলে যাব মাইকেল মধুসূদন দত্তের বাড়ি মধুপল্লী। মধুপল্লী যেতে হলে দেশের যে কোনো প্রান্ত হতে যশোর জেলা শহরে এসে বাসে চড়ে কেশবপুর আসতে হবে।
কেশবপুর থেকে রিক্সাযোগে আপনারা সাগরদাড়ি গ্রামে মধুপল্লী পৌঁছে যেতে পারবেন। যশোর জেলা শহর থেকে মধুপল্লীর দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। যশোর জেলার সাগরদাড়ি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে জেলা পরিষদের ডাক বাংলো, মধুসূদন জাদুঘর, লাইব্রেরি এবং সাগরদাড়ি পর্যটন কেন্দ্র নির্মাণ করে মধুপল্লী নামকরণ করা হয়। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে 25শে জানুয়ারি সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। যদিও মাইকেল মধুসূদন দত্তের পিতামহ রামকিশোর দত্ত খুলনা জেলার গোপালপুরের গ্রামে বাস করতেন। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি সংলগ্ন কপোতাক্ষ নদের তীরে একটি নৌকা ঘাট এবং কাঠবাদামের গাছ রয়েছে। এই ঘাটকে কবির বিদায় ঘাট বলা হয়। কথিত আছে 1862 সালে কবি ধর্মান্তরিত হওয়ার পর যখন নিজ বাড়িতে ফিরে আসেন তখন পরিবার তাকে ফিরিয়ে দেন। তখন কবি এই ঘাটের কাঠবাদাম গাছের তলায় তাঁবু খুঁটিয়ে 14 দিন অবস্থান করেন। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। প্রতি সপ্তাহে রবিবার এবং সকল সরকারি ছুটির দিন মধুপল্লী সম্পূর্ণ বন্ধ থাকে। মধুপল্লীতে যে কোনো দেশি পর্যটকের প্রবেশ করতে 10 টাকা দিয়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হয়, আর বিদেশি পর্যটকদের জন্য 100 টাকা ব্যয় করতে হয়। মধুপল্লীতে বাসের জন্য 100 টাকা, মাইক্রোবাস ও জিপের জন্য 50 টাকা এবং মোটরসাইকেলের জন্য 10 টাকা পার্কিং প্রদান করতে হয়। মাইকেল মধুসূদন দত্তের সাগরদাড়িয়া মধুপল্লী দেখার পর আমরা চলে এসেছি সেই আবার মণিহার বাস স্ট্যান্ডে। তো এইখান থেকে আমরা এখন চলে যাব ডাইরেক্ট যশোর রেল স্টেশনে। এখন আমরা মণিহার বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি হচ্ছে রেল স্টেশনে। তো ওই রেল স্টেশনের আশেপাশের জায়গা ঘুরে তারপর আবার এই বাস স্ট্যান্ডে এসে রাত্রেবেলা 8:30 বাস উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। মণিহার বাস স্ট্যান্ড থেকে যশোরের আমরা রিক্সা নিলাম, মাত্র 30 টাকায় চলে এসেছি যশোর রেল স্টেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে হাতের ডানে যে বিল্ডিংটা, এটা হচ্ছে যশোর রেল স্টেশন এবং পাশেই হচ্ছে বাজার বসেছে। সবসময় এখানে কাঁচা বাজারগুলো বসে, দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে স্টেশন এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিচ্ছন্ন স্টেশন এবং সামনের দেয়াল টেয়াল দেখলেও আপনারা বুঝতে পারতেছেন একদম নিট অ্যান্ড ক্লিন যশোর স্টেশনটা। আমি এর আগেও এসেছিলাম যশোর স্টেশনে, বেনাপোল থেকে যাওয়ার সময় যশোর স্টেশন হয়ে গিয়েছিলাম। ঢাকা থেকে যখন আপনারা বেনাপোল ট্রেনে করে আসবেন তখন এই যশোর স্টেশনে কিন্তু একটা ব্রেক দেয়, কিছু সময়ের জন্য বগি চেঞ্জ হয়। তো এই যে দেখতে পাচ্ছেন লেখা যশোর জংশন, এই জায়গাটাই থামে, এরপর আবার বেনাপোল অব্দি নিয়ে যায় আপনাদের সোজা। ওই রাস্তাটা হচ্ছে বেনাপোল। তো ভিউয়ার্স, এই আর কি আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমরা যশোরে অনেক কিছু ঘুরে দেখলাম একদিনের মধ্যে, যতটা সম্ভব আপনারা বুঝতেই পারতেছেন ভিডিও আমি শর্টকাট করে দিয়েছি। তাছাড়া কিন্তু আমি আরও অনেক প্লেস ছোটোনাটো ঘুরেছি, সেগুলো দেখানো সম্ভব হয় না সব কিছু এক ভিডিওতে। আগামী পরে আমরা যাবো হচ্ছে গদখালি ফুলের বাগান, তো ওইখানে গিয়ে আপনাদের ভিডিও দেখাবো অথবা ঘুরে দেখানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নেই, আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, বাই।